নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রথম গল্প ছুটি নিয়ে আলোচনা করব। ছুটি নিয়ে এর আগেও আমরা একটি আলোচনা করেছি, তো সেখানে আমাদের আলোচনা সম্পূর্ণ হয়নি। আর লাস্ট স্যাটারডে তোমাদের অফলাইনে ক্লাস ছিল, তো সেদিন আমি সমাস নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই হিসেবে ক্লাসে অনেকেই ছিলেন না। তো আজকে আমি ছুটি নিয়ে আলোচনা করছি। তো এখানে ছুটি গল্পের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট, ছুটি গল্পের লেখকের পরিচয় ইত্যাদি সামগ্রিক বিষয়গুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকে ছুটির গল্প নিয়ে তার যে ধরনের প্রশ্ন এই গল্প থেকে হওয়া উচিত বা হয়, সেটা হচ্ছে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো বোর্ডে তোমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের ছুটি গল্পের অন্তর্নিহিত যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ ইনসাইড কোশ্চেন যেগুলো রয়েছে, সেই ইনসাইড কোশ্চেনের কিছু নমুনা। এখানে সমস্তটা নেই। তো আমি তোমাদের পড়ার সুবিধার্থে কিভাবে বিষয়গুলো পড়তে হবে বা কিভাবে কি ধরনের প্রশ্নগুলোকে গুরুত্ব দিতে হবে, সেগুলো আমি ওখানে লিখে দিয়েছি। দেখো, ফটিকের মামাবাড়ি কোথায় ছিল? ফটিকের মামাবাড়ি হচ্ছে কলকাতায়। তো তোমাদের যেহেতু যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়েও আলোচনা করা হয়েছে, 40:40 তোমাদের এমসিকিউ পোর্শনটার উপর বেশি জোর দেওয়া হয়। তো সেই দিকে তাকিয়ে এখানে যে বিষয়টা দেওয়া রয়েছে, তাতে দেখো যে এমসিকিউতে এই ধরনের প্রশ্নই হয় বা হয়ে থাকে। তো এখন তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে দেখবে, আর গল্পটা আমি ধারাবাহিকভাবেই তোমাদের কাছে আলোচনা করব। আর তার সঙ্গে দেখো, পাশে রয়েছে সন্ধি বিচ্ছেদ, পাঠ্য সম্পর্কিত ব্যাকরণ, তারপর যে কি টেক্সটের ভেতরে যেগুলো সন্ধিবদ্ধ শব্দ রয়েছে, তো সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো সবটা তুলে ধরা হয়নি, কিছু কিছু তুলে ধরেছি। তো আলোচনার খাতিরে আরও প্রসঙ্গকে নিয়ে আসব। তো আজকে আমরা ছুটি গল্পে এর আগে যতটা হয়ে গেছে তার পরবর্তী অংশ থেকে পড়ব। অর্থাৎ এর আগে আমাদের হয়ে গেছিল যে ফটিকের মামা বিশ্বম্ভর বাবু তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন এবং এসে তিনি দেখেছেন যে বাড়িতে একটা ভয়ানক অবস্থা, যে ফটিক এবং তার ভাই মাখনলাল এই দুজনের মধ্যে একটা ভয়ানক সমস্যা তৈরি হয়েছে এবং তাদের মধ্যস্থতা করতে গিয়ে যে মা এসেছেন। তো স্বাভাবিকভাবে ফটিক তার স্বভাবোচিত ভঙ্গিতে মায়ের ওপরেও একটু তর্জন গর্জন করেছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি কোনো অতিথি এসে হাজির হয়, তো সেই অতিথিও কি করবে ভেবে পায় না। তো তেমন পরিস্থিতির মধ্যে একটা বলতে গেলে যে তিনি অবাক হয়ে গেছেন ফটিকের মা, যে দাদাকে দীর্ঘদিন তিনি দেখেননি। তো সেরকম একটা অবস্থার মধ্যে একটা বলা যেতে পারে যে বিষদৃশ অবস্থা পরিবারের, সেই পরিবারের অবস্থার মধ্যে যে বাইরের লোকের কাছে তাদের পরিবারের একটা ঝামেলা একটা তারা সামনে প্রকাশ হয়ে গেছে। তো সেই কারণে ফটিকের মা মনের দিক থেকে একটু লজ্জিত, কিন্তু তারপরে কি হয়েছে আমরা সেই বিষয়টাই আজকে এখানে আলোচনা করব। দেখো কি রয়েছে, যে বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছেন, ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তাহার ভগ্নীকে দেখিতে আসিয়াছে। তার ফটিকের মামা কোথায় কাজ করতে গিয়েছিলেন? ফটিকের মামা বিশ্বম্ভরবাবু কাজ করতে গিয়েছিলেন পশ্চিমে। ঠিক আছে, ফটিকের মামা বিশ্বম্ভরবাবু কাজ করতে গিয়েছিলেন পশ্চিমে। তো এই ধরনের প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। তারপর কি হলো, যে কিছুদিন খুব সমারোহে গেল, সমারোহ বেশ ভালো মতো চলে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাহার ভগ্নীকে
ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিবেন। তার মানে কি, মামা হচ্ছে কি তার ভাগনাদের যে পড়াশোনার অবস্থা, মানসিক উন্নতি ইত্যাদি সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করছে। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা এবং বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তার মানে কি, যে ফটিক হচ্ছে কি, ফটিক একেবারে মায়ের অবাধ্য, ফটিক মায়ের কোনো কথাই শোনে না। তো সেই দিকটাকে হচ্ছে কি, সেই দিকটাকে তিনি বলেছেন। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি, তার সঙ্গে মাখন হচ্ছে কি, মাখনলাল পড়াশোনায় যথেষ্ট ভালো, তার মনোযোগ রয়েছে এবং হচ্ছে কি তার মায়ের সঙ্গে ব্যবহার ইত্যাদি, বা হচ্ছে কি যে প্রতিবেশী সকলের সঙ্গে, তার মানে মাখন সম্পর্কে যা বলেছে সবটাই হচ্ছে কি ইতিবাচক, কোনো নেতিবাচক কথাবার্তা হচ্ছে মাখনের সম্পর্কে বলেনি তার মা। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশ্বম্ভরবাবু প্রস্তাব করলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। তার মানে কি, বিশ্বম্ভরবাবু ফটিককে কলকাতায় নিয়ে যেতে চান। তার মানে কি, ফটিকের মামাবাড়ি তাহলে কোথায়? ফটিকের মামাবাড়ি হচ্ছে কলকাতা। এরপর কি হলো, যে যদিও বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হলেন। তার মানে কি, বিধবা বলতে এখানে কে? বিধবা বলতে এখানে ফটিকের মায়ের কথা বলা হয়েছে। তাহলে বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিল, উঠিয়া বলিল কি, লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল। আশঙ্কা মানে কি, যে আশঙ্কা মানে হচ্ছে ভয়। আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। তার মানে কি, যে ফটিকের পাড়া গা ছেড়ে সেভাবে হচ্ছে কি শহরের কলকাতার সেই হচ্ছে কি কলকাতার পরিবেশে, বা হচ্ছে কি পাড়াগাঁয়ের সমস্ত বন্ধু বান্ধব পরিচিত পরিজন সকলকে ছেড়ে সে হচ্ছে কি এত দূরে যাবে, তাতে হচ্ছে কি মানে তার এত আনন্দ দেখে ফটিকের মায়েরও একটু হচ্ছে কি, ফটিকের মা অবাক হয়ে গেল। কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয়। তার মানে কি, বাড়ির বাইরে যাবে, তো সেই কারণে হচ্ছে কি তার একটা ভীষণ রকমের মানে উন্মাদনা, ভীষণ রকমের একটা উত্তেজনা তার সব সময় মাথায় কাজ করে। তাহলে যে কি তার জন্য তার ঘুমই হয়। এখানে দেখো যে কি, যে শব্দগুলো বা যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা যখন হচ্ছে ভিডিও দেখবে তো এই অংশের একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, তাতে করে তোমাদের পরে কপিতে লিখতে সুবিধে হবে। তারপর অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ ঘুড়ি লাটায় সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দেওয়া গেল। পুত্র পৌত্রাদিক্রমে মানে উত্তরাধিকার সূত্রে, মানে কি, যে হচ্ছে ফটিক ব্যবহার করেছে, তো ফটিক না থাকলে সেটা ফটিকের ভাইয়ের, ঠিক আছে। তো মানে একটা ধারাবাহিক নিয়ম অনুযায়ী সে হচ্ছে কি সেটা বেশ গর্বের সঙ্গে নিজের ভাইকে দিয়ে সেখান থেকে চলে আসে। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তার মানে কি, ফটিকের আশাতে মামি হচ্ছে কি, মামি কিন্তু বিশেষ ভালো বাসেননি, বা ফটিকের আশাটাকে তিনি হচ্ছে কি তিনি বেশ সহজভাবে নিতে পারেননি। তিনি কি করেছেন, তিনি হচ্ছে সন্তুষ্ট হতে পারেননি। কি করলেন তিনি, সন্তুষ্ট হতে তো পারলেন না। তারপর তাহা বলিতে পারেন না, তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছে। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াকে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে। তার মানে কি, যে ফটিকের মামাবাড়ি কলকাতায়, এটা তোমরা দেখলে, তো ফটিকের মামার নাম তোমরা জানবে। তারপর হচ্ছে কি,
যে ফটিকের বয়স কত ছিল? 13 বছর। দেখো কি রয়েছে যে একটি 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়া গিয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হলো তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে। ঠিক আছে, যে এটা হচ্ছে কি যে ফটিকের মামি এই সমস্ত ভাবনাগুলো ভাবছেন যে এরকম একটা হচ্ছে উচ্ছৃঙ্খল অবস্থা সেখানে তৈরি হয়েছে যা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আর তার স্বামীর এত বয়স হয়েছে যেখানে নিজের 3টি সন্তান, সেই 3টি সন্তান নিয়ে তিনি হচ্ছে স্বাভাবিকভাবে থাকতে পারছেন না। তার মধ্যে হচ্ছে কি, তার মধ্যে আবার আরেকটা গ্রামের এক অশিক্ষিত পাড়াগাঁয়ের ছেলেকে সেখানে ছেড়ে দিয়েছে। তাতে করে কি, তাতে করে সেখানকার পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এরপর কি হলো, বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। দেখো এখানে আমরা কবি রবীন্দ্রনাথ বা লেখক রবীন্দ্রনাথ যে কি একজন মনোবিদ, ঠিক আছে, বা একজন মানসিক দিক বিশেষজ্ঞ হিসেবে, মানে কি যে এক কথায় আমাদের বয়স, প্রত্যেকটা বয়সের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। সেই যে বৈশিষ্ট্য সচেতন, অর্থাৎ কি যে লেখক রবীন্দ্রনাথ কতটা মনোবিদ ছিলেন, তিনি কতটা হচ্ছে কি মানুষের মনোবিশ্লেষণ করতে পারতেন, তা কিন্তু আমরা এই অংশ থেকে পাব। দেখো কি বলেছেন তিনি, যে কবি যে একজন যথার্থ মনোবিদও ছিলেন তার প্রমাণ এখানে পাওয়া যায়। যে 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই, মানে কি 13-14 বছরের ছেলেদের নিয়ে, ছেলেদের সঙ্গে সমস্ত কিছু সবভাবে সহজভাবে করা যায় না। কি শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না। তার মানে কি 13-14 বছরের ছেলেকে দেখলে, যদি যে ছোট্ট শিশুকে দেখলে আমাদের যে হচ্ছে কি মনের যে একটা হচ্ছে যে তাদের জন্য যে একটা আলাদা স্নেহ, সেই স্নেহ আমাদের আসে না। তার সঙ্গে কি হয়, তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নহে। তার মানে কি তাদের সঙ্গে সবসময় যে কাটাতে হবে বা সবসময় কাটালে যে সব ভালো কিছু হবে এমনটাও নয়। তাহার সঙ্গ সুখ কাজে লাগে না, স্নেহ উদ্রেক করে না, বিশেষ প্রার্থনীয় নহে, তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি। তার মানে কি 13-14 বছরের ছেলে মেয়েরা যদি একটু হচ্ছে কি যে তারা হচ্ছে যে আধো আধো কথা বলে, মানে কি যে সম্পূর্ণ যে এক কথায় ছোট্ট বাচ্চারা যেমনভাবে কথা বলে, শিশুদের কথা তো মানে অনেকটা যে তোতলার মতন যে কথা বলে তেমনটা হচ্ছে কি মনে হয় তারা কথা বললে তেমনটা হচ্ছে ভালো লাগে না, মনে হয় যেন ন্যাকামি করছে। পাকা কথাও জ্যাঠামি, তার মানে কি যে বেশি অতিরিক্ত হচ্ছে কি বেশি বুঝে বেশি কথা বললে সেটাও হচ্ছে কি ভালো দেখায় না। বিশেষ প্রার্থনীয়, পাকা কথাও জ্যাঠামি, কতকটা প্রগলভতাই, প্রগলভতা মানে মনে হয় যেন বেশি বোঝে, বেশি অহংকার, এরকম একটা ভাব তাদের প্রতি আমাদের তৈরি। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। তার মানে এই সময়টা উঠতি বয়স, তো সেজন্য হচ্ছে কি দ্রুত শরীরের হচ্ছে কি শারীরিক বৃদ্ধি হতে থাকে। আর কি যে এক কথায় অ্যাডোলেসেন্স পিরিয়ড, তো সেক্ষেত্রে যে কি কৈশোর সময়। তো পাকা কথাও কৈশোর আর হচ্ছে যৌবনের ঠিক মধ্যবর্তী সময় যেটা, সেটাকে বলা হয় বয়ঃসন্ধি পর্ব। এই বয়ঃসন্ধি পর্বের যে বৈশিষ্ট্যগুলো এটাই রবীন্দ্রনাথ এখানে বলেছেন। ঠিক আছে, যে কৈশোর এবং যৌবন এই দুটো পর্যায়ের মাঝামাঝি যে অবস্থা সেটাকে বলা হয় অ্যাডোলেসেন্স পিরিয়ড। তো এটাই রবীন্দ্রনাথ এখানে বলেছেন। তারপর হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে, লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। মানে কি যে কেমন কোনো জ্ঞানবোধ নেই নাকি, না রুচিবোধ নেই। তাহার শৈশবের লালিত্য ও কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়, লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। মানে কি কেউ সহজভাবে নিতে পারে না তাদের। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব
সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। মানে কি, মনে হয় যে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমাকে তো আরেকটু এরকমভাবে বলতে পারতো। তখন হচ্ছে কি, তখন আমাদের মনের মধ্যে যখন এই ধরনের ভাবনাগুলো আসে, তখন আমরা মনে মনে হচ্ছে কি মনক্ষুণ্ণ হই। তখন আমাদের মনে হয় যে আমাকে ওভাবে বলেছে কেন, আমি তো সেই জন্যই বলিনি, আমি সেই জন্যই করিনি। তার মানে আমরা আমাদের মনটা হচ্ছে কি ওই বয়সে একটা হচ্ছে কি যে মানুষের কাছে একটু হচ্ছে কি এটা আশা করে, ওটা আশা করে যে আমাকে তো এভাবে বলতে পারতো, যে বাবাকে বলেছে, মাকে বলেছে, আমাকে এভাবে বলতে পারতো না, বললো। ঠিক আছে, মানে কি এক কথায় বলা যেতে পারে যে আমরা সেই সময় হচ্ছে কি নিজের ভ্যালু, ঠিক আছে, মূল্যবোধ আমাদের মনের মধ্যে সেই সময় থেকে তৈরি হতে শুরু করে। তারপর অথচ এই বয়সে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। তার মানে কি, যে এই যে কৈশোর আর হচ্ছে কি যৌবনের মধ্যবর্তী সময়ের যে পর্ব, এই পর্বের বয়সীরা যদি হচ্ছে কি তাদেরকে কেউ যদি বিশেষ গুরুত্ব দিয়ে কথা বলে, তাদেরকে মানে কি এক কথা বিশেষ মূল্য দেয়, তখন তার কাছেও ঠিক তেমনটাই হচ্ছে নিজেরা আত্মবিকৃত হয়ে যায়। আত্মবিকৃত হওয়া মানে কি, যে সেই মানুষটা সম্পর্কে হচ্ছে তাদের মনের মধ্যে একটা বিশেষ উচ্চ আসন তৈরি হয়। তাহলে যে কি, কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। তার মানে কি, তাদেরকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে কথা বলে অনেকে মনে করে যে কি এত প্রায়োরিটি দিচ্ছে কেন তাদের। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। তার মানে কি, যে সেই বয়সে ছেলেদের যখন হচ্ছে এভাবে দেখা হয় না, তখন তারা অনেকটাই হচ্ছে কি, সুতরাং তাহার চেহারা এবং ভাবটা তাদের হচ্ছে কি তারা মনের থেকে এরকম মনে করে যে প্রভুহীন পথের কুকুরের মতো। তার মানে প্রভুহীন পথের কুকুর মানে কি, ওরা হচ্ছে কি কারো মানে কেউ যদি আদর করে ডাকে তাহলে যাবে, কেউ ভালোবেসে ডাকলে তার কাছে যাবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার সঙ্গে একটা সখ্যতাও তৈরি করবে। কিন্তু যদি হচ্ছে কি কেউ তাদের পাত্তা না দেয়, তাহলে তারাও হচ্ছে কি তার কাছে গিয়ে বিশেষভাবে হচ্ছে কি আদর বা বিশেষভাবে তার কাছে হচ্ছে কি মানে ঘেঁষতে কখনো তার কাছে যায় না, যে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। তো এটাই হচ্ছে কি, যে রবীন্দ্রনাথ এই বয়ঃসন্ধি পর্বের ছেলেদের কি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন, তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এক কথায় বলা যেতে পারে যে ছুটি গল্পে রবীন্দ্রনাথ যে কতখানি একজন মনোবিদের ভূমিকা পালন করেছেন, তা আমরা খুব সহজভাবে এখান থেকে বুঝে নিতে পারি। অতএব এমতো অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। মাতৃভবন মানে একমাত্র মায়ের কাছেই হচ্ছে এই সময় ভালো লাগে, মা ছাড়া অন্য কেউ হচ্ছে কি গুরুত্ব দেয় না। চারিদিকে স্নেহশূন্য বিরাট, তাহাকে পদে পদে কাটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অর্থাৎ এই বয়সে হচ্ছে কি মেয়েদের সম্পর্কে একটা হচ্ছে কি যে আলাদা রকমের প্রশ্ন মনে তৈরি হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। তার মানে কি, সেই সময় মেয়েদের সম্পর্কে আলাদা অনেক কিছু প্রশ্ন মনে তৈরি হয়। আর তখনই হচ্ছে কি যে তাদেরকে কি মনে হয় যে কোনো দুর্লভ জীব বলিয়া ধারণা হইতে আরম্ভ হয়। তাহলে দেখো, এখানে কিছু তোমাদের সন্ধি রয়েছে, যে সন্ধিগুলো একটু দেখবার চেষ্টা করবে, যে সেটা কিরকম, যে দুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না, বিসর্গ সন্ধি। আর রয়েছে অত্যন্ত, অনেকগুলো তোমরা এর আগে পড়ে এসছো। তাহলে যে এখানেও ঠিক একই রকম করে
সেই বয়ঃসন্ধি পর্বের ছেলেদের স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে কবি বলেছেন, মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটাই ফটিকের সবচেয়ে বাজিত। তার মানে কি, মামি যে তাকে সবসময় ভালো চোখে দেখে না, এটা কিন্তু ফটিক বুঝতে পারে। এইটাই সবচেয়ে তাকে খারাপ লাগে। মামি যদি দুইবার তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। কেন? কারণ মামির কাছে ভালো হওয়ার জন্য ফেলিত। অবশেষে মামি তাহার অত্যন্ত উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও, একটু পড়বে যাও। তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির একটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। তার মানে কি, যে মামির এই আচরণগুলো সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। মনে হচ্ছে সে মনে করেছে বারবার যে কি মামি হয়তো তার প্রতি একটা ভীষণ রাগের একটা ব্যবহার করে, তাই সে মামিকে সহজভাবে নিতে পারেনি। এরপর কি হয়েছে, যে দুর্গ্রহ বলতে কোনো দুষ্ট গ্রহ, ঠিক আছে, দুর্গ্রহ বলতে কোনো দুষ্ট গ্রহ, এইটাই ফটিকের সবচেয়ে বাজিত। তারপর কি, মামির কাজ করতে বললে সে কি করে দিত এবং বেশি করতো মামির কাছে ভালো হওয়ার জন্য। তারপর তাহার মানসিক উন্নতির প্রতি মামির এত একটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইল। এরপর ঘরের মধ্যে এরূপ অনাদর ইহার পর আবার হাত ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুড়ি উড়াইয়া লইয়া বউ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইতে সেই নদীটির দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা, সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। অর্থাৎ কি, শহর কলকাতায় গিয়ে ফটিকের তখন মায়ের জন্য মন কান্না করে। অর্থাৎ সে তখন তার এই যে বন্ধু বান্ধব, পাড়া গায়ের সেই বন্ধু বান্ধব, তারপর কি যে ছোট্ট নদীতে স্নান করে বেড়ানো, যখন তখন সাঁতার কেটে বেড়ানো, মানে একটা কি, মানে জীবনে একটা অবাধ স্বাধীনতা, সেই অবাধ স্বাধীনতা ভেবে সে কি ভীষণ আনন্দ তার কি ছিল সেই জীবনে। এগুলো সব কি তার অতীতের ঘটনাগুলো তার সব মনে আসছে, আর কি মায়ের কথা মনে হচ্ছে, এবং মাকে বড় বেশি নিষ্ঠুর মনে হচ্ছে যে মা তাকে কেন এত দূরে পাঠিয়ে দিল। আসলে সেই যে কি সেখানে আসবার কথা অনেক বেশি আনন্দ অনুভব করেছিল, সেটা কিন্তু তার মনে হচ্ছে না। দেখো এখানে আর সন্ধি রয়েছে, এরপর পাঠ্য সম্পর্কিত ব্যাকরণ হিসেবে সন্ধি কিন্তু সিবিএসই বোর্ডে দুরকম ভাবে থাকবে। একটা হচ্ছে সন্ধি যুক্ত, আরেকটা হচ্ছে বিযুক্ত হিসেবে। তোমরা আগের দিন যারা অফলাইন ক্লাসে ছিলে, আমি বোর্ডে দেখিয়েছি যে কিভাবে থাকছে। তো তোমাদের ভিডিওতেও দেখানো হবে সমস্ত বিষয়গুলো। তো তার আগে তোমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা টেক্সটকে খুব ভালো করে পড়বে। আর যেভাবে বোর্ডওয়ার্ক করানো হচ্ছে, বোর্ডওয়ার্কগুলো তোমরা কপিতে মেনশন করে রাখবে, তাতে তোমাদের কোশ্চেন আনসার দেওয়ার সময় সুবিধা হবে। সন্ধিটা এখানে করে দিচ্ছি বাকিটা।
অপনিশি মানে হচ্ছে দিনরাত্রি, অপনিশি। তো এইভাবে হচ্ছে কি, এইভাবে আমরা ছুটি গল্পের স্বাভাবিক একটি আলোচনা তোমাদের কাছে তুলে ধরেছি। পরবর্তী ক্লাসে আবার পরের অংশ নিয়ে এভাবেই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে যাব। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকছে, এবং তোমরা এখানে বোর্ডে যা দেখতে পাচ্ছ তা পুরোটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো, এবং এটা হচ্ছে কপিতে অবশ্যই লিখে রাখবে। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কাজে দেবে এবং পরবর্তীতে কোশ্চেন আনসারের জন্যও কাজে দেবে। আর এরকম বৈদ্যুতিন মাধ্যমে হয়তো এরপর এভাবেই ক্লাসটা চলবে, কারণ বাইরের পরিস্থিতি ভীষণ ভয়াবহ হয়ে রয়েছে। তো তোমরা নিজেরাও জানো যে প্রত্যেক দিনই হচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তো সুতরাং আমরা এভাবেই হচ্ছে কি আপাতত চালিয়ে যাব, এবং তার সঙ্গে আমাদের যখন এক্সাম হবে তো সেই এক্সামটাও সম্ভবত যা হতে পারে বৈদ্যুতিন মাধ্যমে হয়তো করতে হবে পরিস্থিতির সাপেক্ষে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সেজন্য হচ্ছে প্রত্যেকটা অনলাইন ভিডিও প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরকার পড়লে এগুলো সমস্তটাই হচ্ছে ইউটিউবে শেয়ার করা থাকবে, তোমরা স্বাভাবিকভাবে সেখান থেকে এগুলো দেখে নেবে, তাতে তোমাদের আলোচনা এবং কোশ্চেন আনসারের জন্য অনেক বেশি সুবিধা হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।